নমস্কার, গল্পের শহর 11 চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকের গল্প প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা হারানো মেয়ে। ছোট্ট একটি গল্প, কিন্তু ভারী মিষ্টি গল্প, এবং এটি প্রেমেরও গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা হারানো মেয়ে। বহুকাল পশ্চিমে সমর বিভাগে চাকরি করে 57 বছর বয়সে সারদাবাবু পেনশন নিলেন। তার ইচ্ছা হলো জীবনের শেষ বছর কয়েকটা পিতৃপিতামহের ভিটেই কাটিয়ে দেবেন। সপরিবারে দেশে ফিরে ঘরদুয়ার কতক কতক মেরামতি করে নিজ গ্রামে নিজের বসবাস শুরু করলেন। কিন্তু মনও টিকল না। তার উপর ম্যালেরিয়ার জ্বালায় অস্থির হয়ে উঠলেন। তখন সারদাবাবু গ্রামের বাস উঠিয়ে কলকাতায় এসে ভবানীপুরে একটা দোতলা বাড়ি কিনে সেখানে স্থায়ী হয়ে বসলেন। তার 2 পুত্র 3 কন্যা। বড় ছেলেটি লাহোরে চাকরি করছে এবং সপরিবারে সেখানে আছে। ছোট ছেলে লাহোর কলেজে বিএ পড়ছে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, সে নিজের শ্বশুরবাড়ি লখনৌতে থাকে। ছোট মেয়ে 14 বছরে পড়েছে, তার বিয়ে এখনো দিয়ে উঠতে পারেননি। সেই জন্য সারদাবাবু গৃহিণীর কাছে নিত্যই গঞ্জনা লাভ করেন। ভবানীপুরে এসে সারদাবাবু উৎসাহের সাথে আদিগঙ্গায় প্রাতঃস্নান আরম্ভ করে দিলেন। এই সূত্রে পাড়ার আর কয়েকজন গঙ্গা স্নানার্থী ভদ্রলোকের সঙ্গে তার আলাপ পরিচয় হয়ে গেল। তারাও সারদাবাবুর মতোই নিষ্কর্মা ও পরিণত বয়স্ক। ক্রমেই পরস্পরের গৃহে যাতায়াত এবং পরিণামে সারদাবাবুর বৈঠকখানায় আড্ডা স্থাপন হল। প্রত্যেক দিন সন্ধ্যার পর বন্ধুরা একে একে এসে উপস্থিত হন। সারদাবাবু পশ্চিমে ছিলেন, টাকাও রোজগার করেছেন বিস্তর। দিল ছিল দরিয়ার মতো বিস্তৃত। আতিথ্য বিষয়ে চিরদিনই তিনি মুক্তহস্ত ছিলেন। এখনও চা, চুরুট, তামাক বিতরণে কার্পণ্য করা তার ধাতে সইল না। যে বন্ধুগুলি সংগ্রহ হয়েছিল তাদের মধ্যে একটির প্রতি সারদাবাবুর মনোযোগ বিশেষভাবে আকৃষ্ট হল। তার নাম ভগবতীচরণ চট্টোপাধ্যায়। বয়স তার চেয়ে 2-1 বছর বেশিই হবে। তিনিও গভর্নমেন্টের পেনশনভোগী। ঠিক পাড়ায় নয়, একটু দূরেই তার বাড়ি। তা সত্ত্বেও এই আড্ডায় এসে তিনি প্রায়ই হাজিরা দেন। এখন এর প্রতি সারদাবাবুর বিশেষ আকর্ষণের কারণটা খুলে বলি। ভগবতীবাবুর একটি পুত্র আছে, 25-26 বছর তার বয়স। তার নাম কুলদাচরণ। সেই ভগবতীবাবুর একমাত্র পুত্র। বছর 5 আগে কুলদার বিবাহ হয়েছিল। আজ 1 বছর কাল সে বিপত্নিক। প্রথম সন্তান প্রসব করবার সময় কুলদার স্ত্রী মারা যান। একটি ছেলে হয়েছিল, সেটিও 7 দিন মাত্র জীবিত ছিল। কুলুদা আইএ পাশ করে অফিসে ঢুকেছিল। এখন 75 টাকা বেতন পায়। অফিস ভালো, উন্নতির আশাও আছে। ছেলেটিও দেখতে ভালো, তার উপর বেশ বুদ্ধিমান ও সচ্চরিত্র। ভবানীপুরে এসেও সারদাবাবু মেয়ের জন্য পাত্র সন্ধান করছিলেন। সুবিধামতো অন্য কোনো পাত্র যদি নাই পাওয়া যায় তবে কুলদার সঙ্গে কনিষ্ঠা কন্যার বিবাহের সম্বন্ধ করবেন, এই তার মনোগত অভিপ্রায়। কিন্তু ভগবতীবাবুর সাক্ষাতে এখনও সেই কথা তিনি পারেননি। আরও ভালো পাত্র যদি পাই, এই আশায় কিছুদিন কাটালেন। কিন্তু তেমন মনের মতো পাত্র জুটছে না দেখে অবশেষে ভগবতীবাবুর কাছে তিনি কথাটা পারলেন। সেদিন সন্ধ্যায় ঘটনাক্রমে অন্য কোনো বন্ধু সারদাবাবুর বৈঠকখানে উপস্থিত ছিলেন না। ভৃত্য এসে 2 পেয়ালা চা দিয়ে গেল। চা পান করতে করতে সারদাবাবু ভগবতীবাবুকে বললেন, চাটুজ্যেমশাই, আপনার বৌমা তো প্রায় 1 বৎসর হলো গত হয়েছেন, ছেলের বিয়ে দিচ্ছেন না কেন? আমার ছোট মেয়েটিকে আপনি দেখেছেন তো? মেয়ে বড় হয়েছে, মানাবে ভালো আপনার ছেলের সঙ্গে, যদি মত করেন। ভগবতীবাবু বললেন, মেয়ে তো আপনার খাসা মেয়ে, কিন্তু হলে হবে কি? ছেলের বিয়ে আমি কি ইচ্ছে করে দিচ্ছি না সারদাবাবু? ছেলে রাজি হয় কই? কেন রাজি হয় না কেন? কী বা তার বয়স? ও বয়সে তো কত লোকের তো প্রথম বিবাহই হয় না। ভগবতীবাবু বললেন,
তা সে বোঝে কই বলুন? আমার ধরুন ওই একটাই ছেলে, ও যদি আর বিয়ে না করে তাহলে তো বংশটাই লোপ হলো। কত ভালো ভালো সম্বন্ধ হলো, কিছুতেই রাজি হয় না। আমি কত বোঝালাম, ওর গর্ভধারিণী কত কান্নাকাটি করলেন, কিছুতেই কিছু হলো না। দেখে শুনে আমরা তো একরকম হালই ছেড়ে দিয়েছি মশাই। অদৃষ্ট অদৃষ্ট, সবই অদৃষ্ট। এই বলে ভগবতীবাবু চা পান শেষ করে পান মুখে দিলেন। শারদাবাবু বললেন, সেই বউয়ের শোকটা বড্ড বেশি লেগেছে বোধহয় ওকে। তা লেগেছে বটে, বৌমা যাওয়ার পর থেকে ও মাছ মাংস ছেড়ে দিয়েছে, আতপান্ন ধরেছে, একবেলা মাত্র খায়, বলে আমি ব্রহ্মচর্য অবলম্বন করেছি। ব্রহ্মচর্য করছে আর পদ্য লিখছে। পদ্য লেখে নাকি? হ্যাঁ, বৌমার নামে রাশি রাশি পদ্য লিখেছে। ফি রবিবারে খেয়ে দে খাতা পেন্সিল নিয়ে স্টিমারে গঙ্গা পার হয়ে শিবপুরে কোম্পানির বাগানে যায়। সেইখানে গাছতলায় বসে বসে নাকি বইয়ের জন্য কাঁদে আর পদ্য লেখে। এ কথা তার বন্ধুদের মুখেই শুনেছি। শারদাবাবু বললেন, ওরকম তো কতই শোনা গেছে। ওই রকম ব্রহ্মচর্য বেশি দিন টেকে না, শেষকালে নিজেই খুঁজে পেতে আবার বিয়ে করে, না হয় একটা কেলেঙ্কারি বাঁধিয়ে বসে। উভয়ে নীরবে তামাক টানতে লাগলেন। অন্যান্য বন্ধুগণও একে একে এসে সবাস্ত হতে লাগলেন। এই ঘটনার মাসখানেক পরে এক রবিবারে কবি ব্রহ্মচারী কুলদাচরণ আহারাদি সেরে যথানিয়মে খাতা পেন্সিল নিয়ে শিবপুর যাত্রা করল। বৃক্ষতলে নির্জন স্থানে বসে কবিতার খাতা খুলে কুলদা কবিতা লিখতে তখন সবে শুরু করেছে। আজ 1 ঘন্টার ওপর এইভাবেই সে বসে আছে। মোটে 5টা লাইন লেখা হয়েছে। 6ষ্ঠ লাইনটি 2-3 বার লিখে কেটেছে, কিছুতেই মনের মতো হচ্ছে না। এমন সময় অদূরে এক রমণীর ক্রন্দনধ্বনি তার শ্রবণপথে প্রবেশ করল। কুলদা চমকে উঠল। এখানে এই সময় কে স্ত্রীলোক কাঁদে? খাতা পেন্সিল পকেটে ভরে এসে চট করে উঠে পড়ল এবং যেদিক থেকে শব্দ আসছিল সে সেই দিকেই ছুটল। 2-1টা বৃক্ষের অন্তরাল পার করে কুলদা দেখল গাছের নিচে একটি বাঙালির মেয়ে বসে 2 হাতে মুখ ঢেকে ফুলে ফুলে কাঁদছে। মুখখানি সে দেখতে পেল না। হাত দুখানির রং বেশ ফর্সা, বস্ত্রাদি ভদ্রলোকের ঘরের মেয়েরই মতো। আকার দেখে মেয়েটি বালিকা না যুবতী তা কুলদা ঠিক ঠাউর করতে পারল না। কাছে গিয়ে বলল, আপনি এখানে বসে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? এই শুনে মেয়েটি মুখ থেকে হাত সরিয়ে একবার মাত্র আগন্তুকের মুখের দিকে চাইল। আবার সে মুখ ঢেকে কাঁদতে শুরু করল। এবার তার কান্নার বেগ আরও বেড়ে গেল। মেয়েটির তরুণ মুখখানি দেখে কুলদা অনুমান করল এর বয়স বড় জোর 13-14 বছর। সুতরাং স্থির করল একে আপনি বলার কোনো প্রয়োজন নেই। আবার জিজ্ঞাসা করল সে, কেন কাঁদছো তুমি? বলো না, তোমার কিছু ভয় নেই, কি হয়েছে বলো। যদি তোমার কোনো উপকার আমার দ্বারা সম্ভব হয় আমি নিশ্চয়ই করব। তবুও মেয়েটি মুখ খোলে না, উত্তরও করে না। কুলদা অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ল। বারংবার জিজ্ঞাসা করাতে মেয়েটি অবশ্য ফোঁপাতে ফোঁপাতে বলল, আমার সর্বনাশ হয়ে গেছে, আমি হারিয়ে গিয়েছি। কুলদার প্রশ্নের উত্তরে নিজের ইতিহাসে মেয়েটি যা বলল তা এই, জন্ম থেকে বাবা মার সাথে সে পাঞ্জাবে ছিল। জলন্ধরে কন্যা মহাবিদ্যালয়ে সে পাঠ করত। তার নাম কমলা। সম্প্রতি তার বাবার সাথে সে কলকাতায় এসেছিল। আজ বেলা 10টার পর স্টিমারে তার বাবা তাকে এই বাগান দেখাতে নিয়ে এসেছিলেন। বেড়াতে বেড়াতে তার অত্যন্ত খিদে পায়, তাই তার বাবা এখানে বসে খাবার কিনতে বাজারে গেছেন। 3 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু তিনি এখনও ফিরলেন না। নিশ্চয়ই তার কোনো অভাবনীয় বিপদ হয়েছে। কুলদা মনে মনে বলল, দেখো দেখি একবার আক্কেল লোকটার, মেরুর দেশে থাকে কিনা আর কত বুদ্ধি হবে। এই সমস্ত মেয়েটাকে এখানে ফেলে বাজারে গেছেন খাবার কিনতে। বাজার কি এখানে? মেয়েটি আবার কান্নার উপক্রম করছে দেখে কুলদা বলল, তুমি কিছু ভয় করো না, নিশ্চয়ই তোমার বাবা আর বেশি দেরি করবেন না, এবারই ফিরবেন। চলো বরঞ্চ আমরা ফটকের কাছে গিয়ে বসে থাকি, তিনি আসছেন, দূর থেকেই আমরা দেখতে পাবো।
আর তিনিও বাগানে ঢুকতেই তোমাকে দেখতে পাবেন। এসো আমার সঙ্গে এসো, কিছু ভয় নেই তোমার। তোমাকে তোমার বাবার হাতে জিম্মা করে দিয়ে তারপর আমি যাব এখান থেকে। মেয়েটি কাঁদতে কাঁদতে কুলদার পেছন পেছন চলতে লাগলো। যেতে যেতে বলল, সন্ধে অবধি অপেক্ষা করেও যদি বাবার দেখা না পাই তাহলে কি হবে আমার? কুলদা বলল, তোমার কোনো চিন্তা নেই। সন্ধে পর্যন্ত এখানে অপেক্ষা করেও যদি তার দেখা না পাওয়া যায়, আমি তোমাকে তোমার ভবানীপুরের বাড়িতে নিয়ে যাব। তারপর তোমার বাবার সন্ধান করো। জলন্ধরে তোমার মাকে চিঠি লিখব, তোমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন তাদেরকেও চিঠি লিখব। বসে বসে সন্ধ্যা হলো। মেয়েটির বাবা কিন্তু ফিরল না। কুলদা তখন স্টিমারে তাকে কলকাতায় আনলো। বাড়ি এসে তাকে নিজের মায়ের কাছে সমর্পণ করে তার সমস্ত অবস্থা তাকে জানালো। জননী একটু গোপনে হাসলেন। 1 সপ্তাহ কাটল, কিন্তু মেয়েটির বাবার কোনো সন্ধান কুলদা করতে পারল না। ভগবতীবাবু হারানো মেয়েটির পিতার খোঁজ করবার ভার পুত্র কুলদার ওপরই দিয়েছেন। কুলদা অফিসে গেলে দুপুরবেলা শারদাবাবু আর তার স্ত্রী প্রায় কমলাকে দেখতে আসেন। বলা বাহুল্য, কমলা শারদাবাবুরই কন্যা। শারদাবাবু ও কুলদার পিতা উভয়ে ষড়যন্ত্র করে কমলাকে শিখিয়ে পড়িয়ে সেদিন শিবপুরের বাগানে বসিয়ে আড়াল থেকে সমস্ত জিনিস দেখছিলেন। আরও 1 সপ্তাহ নিষ্ফল কেটে গেলে কুলদার মা বললেন, কমলার বাপের কোনো যখন খোঁজই পাওয়া গেল না, তখন আর কী করা যাবে? হাজার হোক ব্রাহ্মণের মেয়ে তো, ফেলতে তো আর পারবো না, ও এখানেই থাকুক। আমার তো আর মেয়ে নেই, ওর দ্বারাই আমার মেয়ের অভাব পূর্ণ হবে। পরে একটা পাত্র দেখে শুনে না হয় ওর বিয়ে দিয়ে দিলেই হবে। কন্যা মহাবিদ্যালয়ে কমলা হিন্দি ও সংস্কৃত ভালোই শিখেছিল। বিদ্যালয়ের সংস্কৃত নাটকাভিনয়ে সে মেডেল পর্যন্ত পেয়েছিল, কিন্তু বাংলা সে ভালোভাবে শেখার সুযোগ কখনো পায়নি। জননীর অনুরোধে কুলদা তাকে বাংলা পড়াতে শুরু করল। অন্যদিন অফিস থাকায় বেশি সময় কমলাকে সে দিতে পারে না। রবিবার বেশিক্ষণ তাকে বসিয়ে পড়িয়ে নেয়। শিবপুর বাগানে যাওয়া সে ছেড়ে দিয়েছে। শিক্ষক ও ছাত্রীর মধ্যে যথেষ্ট অন্তরঙ্গতা স্থাপিত হয়েছে যে বেশ দেখা গেল। অফিস থেকে বাড়ি ফিরে ছাত্রীকে না দেখলে কুলদার পিপাসিত চক্ষু চারিদিক তাকে খুঁজে বেড়ায়। আর কমলার রান্না পাঞ্জাবি ব্যঞ্জনগুলি তার মুখে যেন অমৃত লাগে। এরও মাসখানেক পরে কুলদার জননী কথায় কথায় তাকে বললেন, উনি কমলার একটি সম্বন্ধ স্থির করেছেন। বরের বয়স একটু বেশি হয়েছে, তৃতীয় পক্ষে বিয়ে করবে, টাকা করে বিশেষ কিছু লাগবে না। বলা বাহুল্য এটা সম্পূর্ণ কাল্পনিক। এই কাল্পনিক সংবাদ শ্রবণ মাত্র কুলদার বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল, চোখে জল আসলো। জননীকে জানালো, অমন সুন্দরী ভালো মেয়েকে ওরকম পাত্রের হাতে কিছুতেই দেওয়া যেতে পারে না। তার চেয়ে না হয় অগত্যা সে নিজেই বিবাহ করবে। অতি উত্তম কথা। দিন স্থির হলো। বিবাহের মাত্র 3 দিন পূর্বে কমলার পিতারও সন্ধান পাওয়া গেল। কুলদা ভাবল, আশ্চর্য কথা, তিনি এই ভবানীপুরেই বাস করছিলেন এবং বাড়ি থেকে অধিক দূরেও নয়। জলন্ধর থেকে তার স্ত্রীও নাকি এসেছেন। কমলাকে শারদাবাবু নিজের বাড়ি নিয়ে গেলেন। যথাদিনে শুভ বিবাহ সম্পন্ন হল। কুলদা এখন আতপান্ন খায় না, সিদ্ধ চালই খাচ্ছে, মাছ মাংসও ধরেছে এবং 2 বেলা উত্তম রূপে ভোজন করে। শিবপুর বাগানে যাওয়া এবং পদ্য লেখা এর আগেই তো বন্ধ হয়ে গিয়েছিল। এই ছিল আজকে ছোট্ট মিষ্টি একটি প্রেমের গল্প, প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা হারানো মেয়ে। আশা করি গল্প পাঠ আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক বাটন প্রেস করে দেবেন। আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।